গল্পের শুরুতেই আমরা ১৫ বছর বয়সী জেনিকে দেখতে পাই, যে এইমাত্র জানতে পারলো সে এখন প্রেগনেন্ট। এরপরে সে স্কুলে চলে যায় এবং সেখানে তার বয়ফ্রেন্ড জুনোর সাথে দেখা করে। জেনি তখন তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, যদি আমার হাত পা ভেঙে যায় তাহলেও কি তুমি আমাকে এভাবে ভালোবাসবে? তখন তার বয়ফ্রেন্ড বলে, হ্যাঁ, আমি তোমার হাত পা ভেঙে গেলে তোমাকে এভাবেই ভালোবাসবো। তোমার হাত ভেঙে গেলে আমি তোমাকে নিজে খাইয়ে দেবো, আর যদি তোমার পা ভেঙে যায় তাহলে আমি তোমাকে কোলে করে এখানে ওখানে নিয়ে যাব। জেনি তখন তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, আচ্ছা, যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে তুমি কি করবে? এটা শুনে জুনো একটু ঘাবড়ে যায়, আর সে জুনোকে বলে, তুমি প্রেগনেন্ট কিভাবে হতে পারো? এটা কিভাবে সম্ভব? জেনি তখন তার বয়ফ্রেন্ডকে বলে, এটা আবার কেমন প্রশ্ন করলে তুমি? মানুষ যেভাবে হয় সেভাবে আমিও হয়েছি, আর আমি সত্যিই প্রেগনেন্ট। এটা শুনে জুনো তাকে কিছুই বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জেনি তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? জুনো তখন বলে, আমি বুঝতে পারছি না এখন আমি কি বলবো। এটা শুনে জেনি তখন বলে, আমাদের কিছু একটা ডিসাইড করতে হবে। এরপরের সিনে আমরা জুনোকে দেখতে পাই, সে বাচ্চারা ওয়াশরুমে বসেই কান্নাকাটি করছিল। এরপর থেকে সে জেনিকে ইগনোর করতে শুরু করে। সে তার সাথে স্কুলেও দেখা করা বন্ধ করে দেয় এবং সে তার কলও রিসিভ করে না। এরপরে একদিন জেনি তাকে ধরে ফেলে এবং তাকে অনেক মারতে থাকে। তারপরে জেনি তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এভাবে ইগনোর করছো কেন? জুনো তখন বলে, আমি তোমাকে ইগনোর করছি না, আমি কিছু ভাবছিলাম যে আমাদের এখন কি করা উচিত। এরপরে জেনি তাকে পাঞ্জা লড়ার কথা বলে এবং বলে, যে পাঞ্জা লড়ে জিতে যাবে সেই ডিসাইড করবে এখন আমাদের কি করতে হবে। আমরা দেখতে পাই এখানে জুনো ইচ্ছা করে হেরে যায়, কিন্তু জেনি তখন জুনোকে বলে, যেহেতু আমি পাঞ্জা লড়ে জিতেছি তাই আমি এখন ডিসাইড করব কি করতে হবে। এরপরে জেনি জুনোকে বলে, এখন থেকে তুমি সবসময় আমার সাথে থাকবে এবং আমাকে অনেক ভালোবাসবে এবং আমার অনেক খেয়াল রাখবে। এটা শুনে জুনো খুব ইমোশনাল হয়ে পড়ে। সে স্কুলের মাঠে গিয়ে জেনির জন্য অনেক বড় করে আই লাভ ইউ লেখে। এটা দেখে জেনিও খুব ইমোশনাল হয়ে যায়। পরের দিন তারা দুজনে বসে একটি ভিডিও দেখে কিভাবে অ্যাবর্শন করতে হয়, কিন্তু ভিডিওটি দেখে তাদের খুব কষ্ট লাগে এবং তারা খুব ভয় পেয়ে যায়। তারা অ্যাবর্শন করার সাহস পায় না। এভাবেই কিছুদিন কেটে যায়, আর একদিন তারা সিদ্ধান্ত নেয় তারা এই বাচ্চাটি তাদের কাছে রাখবে, তাকে লালন পালন করে অনেক বড় করবে। এরপরে হঠাৎ একদিন জেনি আয়নায় দেখছিল যে তার পেট উঁচু হয়েছে কিনা। হঠাৎই তার বড় বোন সেই রুমে চলে আসে, আর সে এসে তার কাছে স্যানিটারি ন্যাপকিন চাইতে থাকে। সে জেনিকে বলে, তুমি দেখছি সবগুলো প্যাড এভাবে ফেলে রেখেছো, তুমি কি ইউজ করো না নাকি? জেনি তখন তাকে বলে, না, আমি এগুলো ব্যবহার করি না, তোমার যতগুলো লাগবে তুমি এখান থেকে নিয়ে চলে যেতে পারো, আর এখন এখান থেকে বের হও। আমরা দেখতে পাই সময়ের সাথে সাথে জুনো জেনিকে আরো বেশি কেয়ার করতে থাকে। সে তাকে নিয়ে ঘোরাফেরা করে এবং তার অনেক খেয়াল রাখে। সে তাকে অনেক খাবার খাওয়ায়। সে একটা পার্ট টাইম জবেও জয়েন করে, যাতে করে তাদের টাকা পয়সার কোনো সমস্যা না হয়। এর সাথে সাথে সে তার নিজের বাসা থেকে টাকা এবং খাবার চুরি করতে থাকে, যেটা দেখে তার বাবা মা ভাবে হয়তো তার অনেক টাকা পয়সা দরকার, তাই তার বাবা মা তাকে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করে। যেই টাকাগুলো নিয়ে জুনো জেনির জন্য অনেকগুলো ফল কিনে তার কাছে দিয়ে আসে। এই টাকা পয়সা দিয়ে জেনি জুনোর জন্য তার প্রয়োজনীয় সবকিছুই কিনে দেয়, যাতে জেনির আর কোনো কিছু নিয়ে সমস্যা না হয়। এরপরে আমাদের হঠাৎ একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। এখানে আমরা জুনোকে দেখি, সে নতুন স্কুলে ভর্তি হয়েছে। সে ক্লাসরুমে এসে প্রথম দেখাতেই জেনিকে ভালোবেসে ফেলে। এরপরে ধীরে ধীরে জেনিও তার প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। এভাবে তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এদিকে ক্লাসের সব মেয়েরা জেনিকে খুব হিংসা করত, কেননা জুনোর মতো এত সুন্দর একটি ছেলে জেনির মতো একটা মেয়ের মধ্যে কি এমন পেল যে ওকেই ভালোবাসলো। আসলে এই জুনো ক্লাসের সব থেকে পপুলার এবং নাম্বার 1 ছেলে হয়ে গিয়েছিল, যার পারফরমেন্সের জন্য সব মেয়েরা জুনোর জন্য পাগল ছিল। এরপরে সিন বর্তমানে চলে আসে, যেখানে আমাদের বায়োলজি ক্লাসের সিন দেখানো হয়। ম্যাডাম তাদেরকে রিপ্রোডাকশনের চ্যাপ্টারটি পড়াচ্ছিল। এখানে আমরা দেখতে পাই টিচার ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা করে ক্লাস নিচ্ছিল। মেয়েরা যখন পড়ছিল তখন তারা মনোযোগ দিয়ে ক্লাসটি করছিল, কিন্তু ছেলেদের বেলায় দেখা যায় ছেলেরা খুব একটা মনোযোগ দিয়ে ক্লাসটি করে না এবং হাসাহাসি করতে থাকে। এদিকে আমরা সেই ক্লাসের জুনোকে দেখতে পাই, যে এই বিষয়গুলো দেখে খুব বোর হচ্ছিল, আর সে ভাবছিল এরা তো এখনো থিওরি পড়াচ্ছে, যেখানে আমি কয়েক মাস আগেই সব প্র্যাকটিক্যাল সেরে ফেলেছি। সেই রাতে আমরা জুনোর বাবা মাকে দেখতে পাই, যারা অলরেডি সেকেন্ড বেবি নেওয়ার প্ল্যান করছিল। এদিকে জুনো লুকিয়ে তাদের সব কথাগুলো শুনে ফেলে। তাই সে ভাবতে থাকে, যদি আমার ভাই হয় সে আমার বাচ্চা থেকে ছোট হবে, এটা কোনোভাবে হতে দেওয়া যায় না। তাই সে তার বাবা মায়ের রুমে ঢুকে পড়ে এবং তাদেরকে বলে, আজকে আমি এখানেই থাকবো। এরপর আমরা দেখতে পাই সে তার বাবা মার মধ্যে ঝগড়া লাগিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে অন্তত আজকের জন্য তাদের বেবি নেওয়ার প্ল্যানটি ভেস্তে যায়। এরপর দিন জুনো জেনির বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে দেখে জেনির শরীরটা খুবই অসুস্থ, কিন্তু সে হাসপাতালে যেতে চাইছে না। জেনির মা জুনোকে বলে, আচ্ছা বাবা, তুমি জেনিকে বোঝাও তো যাতে ও হসপিটালে যায়। এরপরে জুনো জেনিকে বলে, তুমি হসপিটালে যেতে চাইছো না কেন? জেনি তখন জুনোকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি হসপিটালে গেলে সবাই তো জেনে যাবে আমি প্রেগনেন্ট, আর এর ফলে আমাকে অনেক ওষুধ খেতে হবে, আর আমি এখন চাই না কোনো ওষুধ খেতে, যাতে করে আমার বাচ্চার কোনো ক্ষতি হোক। এরপরে জুনো তার নিজের বাসায় চলে যায় এবং সে তার মাকে বলে, আমার একটি বন্ধু আছে যার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে গেছে। এটা শুনে তার মা তাকে বলে, তুমি এরকম ছেলে মেয়েদের থেকে দূরে থাকো। সেই রাতে আমরা দেখতে পাই জুনোর বাবা মা আবার তাদের বাচ্চা নেওয়ার প্ল্যান করছিল এবং জুনো এসে তাদের বাবা মার মধ্যে আবার ঝামেলা লাগিয়ে সেখান থেকে চলে যায়। তাই এবার তার বাবা একটা মাস্টার প্ল্যান করে, সে দরজাটি আটকে দিতে যায় যেন তার আজকের প্ল্যানটি কোনোভাবে বিফলে না যায়। কিন্তু দেখা যায় জুনো আগে থেকে তাদের দরজার সিটকানটা নষ্ট
করে দিয়ে গেছে। এতে করে তাদের আজকে রাতে আল্টিমেট হওয়া হলো না। এরপরে আমরা দেখি জেনি জুনোকে কল দিয়ে তার বাসায় ডাকে এবং তারা একটি গাড়ির মধ্যে বসে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছিল এবং এতে তারা কিছুটা কাছাকাছি চলে আসে। এরপর স্কুলে যখন একটি মেয়ের সাথে জুনো কথা বলছিল তখন জেনি সেটি দেখে ফেলে এবং সেই মেয়েটিকে পরে সে মারতে শুরু করে। এরপরে জুনো এসে জেনিকে সেখান থেকে কোনোভাবে নিয়ে যায়। সেদিন রাতে জুনোর বড় বোন তাকে আবারও আয়নায় তার পেট দেখতে দেখে। এখানে জেনি নিজেই তার বোনকে বলে দেয় যে সে প্রেগনেন্ট। এরপর দিন জুনো জেনির বাসায় আসে। এরপর তারা দুজন জেনির মাকে বলে দেয় যে জেনির পেটে জুনোর বাচ্চা। এটা শুনে জেনির মা প্রথমে ভাবে তারা হয়তো মজা করছে, কিন্তু যখন তার বোন বলে যে তারা সত্যি বলছে তখন তার মা অনেক রেগে যায় এবং তাকে হসপিটালে নিয়ে যায় চেক আপ করাতে। হসপিটালে চেক আপ করার পর তারা জানতে পারে জেনির আর অ্যাবর্শন করা যাবে না, কারণ তার প্রেগনেন্সির অলরেডি 6 মাস পার হয়ে গেছে। জেনির মা জুনোর উপরে খুব রেগেছিল এবং সে জুনোর গালে কষে একটা চড় মেরে চলে যায় এবং সেখান থেকে জেনিকে নিয়ে যায়। এদিকে জুনো বাসায় এসে সবকিছু তার মাকে বলে দেয়। এসব কিছু শুনে তার মা তো শকড হয়ে যায় এবং সে ভাবতে থাকে তার ছেলে এসব কি করে বসলো। এরপরে সন্ধ্যায় জুনোর বাবা বাসায় ফিরে যখন জানতে পারে তার ছেলে এটি করেছে, সে সাথে সাথে তার ছেলের রুমে চলে যায় এবং তাকে মারতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই তাকে মারতে গিয়ে উল্টো তিনিই ব্যথা পান, কারণ জুনো আগে থেকে মাথায় হেলমেট পরে শুয়েছিল। আমরা দেখতে পাই অন্যদিকে ব্যাপারটি জেনির বাবাও জেনে দেয়। পরদিন জুনো তার বন্ধুদেরও ব্যাপারটি বলে দেয়, কিন্তু তার বন্ধুরা এটা শুনে খুব খুশি হয় এবং তাকে সাপোর্ট করে। এরপরে ব্যাপারটি পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই একদিন জুনোর মা তার রুম চেক করে এবং তার রুমে আজে বাজে সব ম্যাগাজিন দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে তার ছেলে এই ম্যাগাজিনের উপর আসক্ত হয়ে এই কাজটি করে ফেলেছে। অন্যদিকে আমরা দেখি জেনির মা তার মেয়েকে ইউএসএ পাঠানোর জন্য ব্যবস্থা করতে থাকে। সেখানে তার একটি বোন ছিল, সে নিজেও প্রেগনেন্ট ছিল। এরপরে দেখি আমরা এক রাতে এই দুই পরিবার ডিনারে দেখা করে। সেখানে জেনির মা সবাইকে উদ্দেশ্য করে বলে আমরা জেনিকে ইউএসএ তে পাঠিয়ে দিচ্ছে। জেনি তখন বিষয়টি শুনে সাথে সাথে না করে দেয় আর সে সবাইকে উদ্দেশ্য করে বলে আমি এখানেই থাকবো আর আমার বাচ্চাকে আমি লালন পালন করে বড় করব। এভাবে অনেকক্ষণ দুই পরিবারের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে, কিন্তু তারা কোনো সিদ্ধান্তেই আসতে পারে না। এরপর দিন আমরা দেখতে পাই জেনির কিছু বান্ধবী তার বাসায় চলে আসে এবং তাকে পালিয়ে বউ সাজিয়ে তার স্কুলের দিকে নিয়ে যায়। আমরা দেখতে পাই সেখানে আগে থেকে জুনো উপস্থিত ছিল। তারা দুজন সেখানে বিয়ে করে নেয়। এরপর দিন জুনো স্কুলে গিয়ে দেখে সেখানে জেনি আসেনি। এরপরে জুনো তার সাথে দেখা করতে তার বাসায় চলে যায়, কিন্তু কেউ গেট খোলার জন্য আসে না। সে ওইভাবেই সারাটা দিন তার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। সে ওখানে অনেকক্ষণ অপেক্ষা করেও জেনির কোনো খবর পায় না। জুনো অনেক চিন্তিত হয়ে পড়ে। সে সারাদিন জেনির বাসার বাইরে বসে অপেক্ষা করতে থাকে। এরপর সে হঠাৎ একদিন জেনির বোনকে দেখতে পায় যে চুপি চুপি পালিয়ে কোথাও যাচ্ছিল। জুনো তার পিছু করতে করতে গিয়ে দেখে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। এরপর জুনো জেনির ব্যাপারে জানতে জেনির বড় বোনকে সারাদিন জ্বালাতে থাকে। অবশেষে জেনির বোন জুনোকে বলে দেয় জেনি অন্য শহরে চলে যাচ্ছে এবং সে আজকে চলে যাচ্ছে। তখনই জুনো একটি ট্যাক্সি নিয়ে সে শহরের দিকে যেতে থাকে। রাস্তার মাঝখানে ট্যাক্সি ড্রাইভার প্রসাব করার জন্য বাইরে বের হয়। ঠিক তখনই জুনো দেখতে পায় তার পাশ দিয়ে জেনির গাড়িটি চলে যাচ্ছে। জুনো ট্যাক্সি ড্রাইভারকে খুব দ্রুত গাড়ি চালাতে বলে এবং তার সামনের গাড়িটিকে ফলো করতে বলে এবং জেনির গাড়ি দেখিয়ে বলে ওই গাড়িতে করে একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ট্যাক্সি ড্রাইভার তার বন্ধুদের কল করে জানিয়ে দেয় বিষয়টি এবং তার বন্ধুরাও জেনিকে উদ্ধার করতে সেখানে চলে আসে। তারা সবাই মিলে জেনির বাবাকে ধরে ফেলে। তারা তাকে কিডন্যাপার মনে করে অলরেডি মারতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই তখনই হঠাৎ জেনির শরীর খারাপ হয়ে যায়। এরপর তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় আর সেখানে জেনি একটি কিউট বাচ্চাকে জন্ম দেয়, যেটা দেখে জুনো খুবই খুশি হয়ে যায়। এরপর স্কুলের সব বন্ধুরা তার বাচ্চাকে দেখতে সেখানে পৌঁছে যায়। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই জুনো অনেক লেখাপড়া করছে, কারণ তাকে ভালো একটি ভার্সিটিতে চান্স পেতে হবে এবং ভালো ভার্সিটিতে পড়ে যেন একটি ভালো জব করতে পারে। এদিকে জেনি আর জুনোর বাবা মা তাদের সন্তানকে লালন পালনের দায়িত্ব নিয়ে নিয়েছে। আর এখানেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। এই ছিল আমাদের আজকের মুভিটি। আমাদের মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আরো এরকম মজার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।